স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে। তোমাদেরকে ক্লাস 10-এর এই সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। দেখো, মূলত আমরা সিম্পল ইন্টারেস্ট বা সাধারণ যে সরল সুদ কষা বলতে কী বোঝায় সেই জিনিসটা আমরা দেখব। তো বেসিক্যালি আমরা যদি দেখি যে বইয়ের পৃষ্ঠার নাম্বার হচ্ছে, এটা কত নম্বর পৃষ্ঠা, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 31 নম্বর পৃষ্ঠা, যেখানে আমাদের সরল সুদ কষা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখানে যথেষ্ট ধারণা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তোমার দাদা মনে করো 800 টাকা ব্যাংকে জমা রেখেছিল। এমনটা হয়, তুমি, তোমার বাবা বা প্রত্যেকের কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সুতরাং তোমার দাদা যদি 800 টাকা ব্যাংকে জমা রাখে এবং 800 টাকাটা বেড়ে গিয়ে 1 বছর পর দেখা গেল কত হয়েছে, 832 টাকা। তাহলে ভালো করে দেখো, 800 টাকা জমা রেখেছিলে, 1 বছর পরে টাকাটা বেড়ে হয়ে গেল কত, 832 টাকা। তাহলে কত টাকা বেশি পেয়েছো তুমি? তুমি 832 টাকা পেয়েছো, কিন্তু জমা দিয়েছিলে কত, 800 টাকা। তার মানে তুমি কত টাকা বেশি পেয়েছো, বিয়োগ করলে হচ্ছে 32 টাকা, যেটা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ তুমি এই যে কিছু পরিমাণ টাকা জমা রেখেছিলে আর তার পরিবর্তে কিছু টাকা অতিরিক্ত পেয়েছো। এখন যে অতিরিক্ত টাকাটা তুমি পেয়েছো এটাকে আমরা বলে থাকি সুদ বা ইন্টারেস্ট। এটাকে কি বলে থাকি? সুদ বা ইন্টারেস্ট। আর এই যে 800 টাকা তুমি জমা দিয়েছিলে, এই 800 টাকাটাকে বলা হচ্ছে আসল বা প্রিন্সিপাল। কি বলা হবে 800 টাকাটাকে? আসল বা প্রিন্সিপাল। তার মানে আমরা দেখলাম এইটা সম্পূর্ণ হতে কত সময় লেগেছে, 1 বছর সময় লেগেছে। এখানে লক্ষ্য করতে পারো যেখানে কত বছরের কথা বলা হয়েছে, 1 বছরের কথা বলা হয়েছে। অর্থাৎ 1 বছর সময়ের মধ্যে কি করেছো তুমি ভালো করে দেখো, 1 বছরের জন্য, 1 বছরে তুমি 800 টাকা দিয়েছিলে, সেই 800 টাকাটা বেড়ে গিয়ে কত হয়েছে, তুমি বা তোমার দাদা 832 টাকা। তাহলে কি কি জিনিস আছে এর মধ্যে এটা দেখতে হবে আমাকে। একটা সময়ের কথা বলা আছে, কিছু পরিমাণ টাকা তুমি দিয়েছো, তার পরিবর্তে কিছু পরিমাণ টাকা তুমি বেশি পেয়েছো। অর্থাৎ এখানে আমাদের যে জিনিসগুলো উল্লেখ করা আছে এগুলো আমাদেরকে দেখতে হবে। এখন আসল বা মূলধন বলতে কি বোঝায়? দেখো, বলছে আসল বা মূলধন যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়েছে বা গচ্ছিত রাখা হয়েছে সেটাকে আমরা কি বলে থাকি, সেটা আমাকে মূলত বলে থাকি আমরা মূলধন। আর সময়, যত সময়ের জন্য ধার দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি, সময়। যেমন ধরো এক্ষেত্রে দেখতে পেলাম 1 বছরের জন্য, তাহলে 1 বছরটা কি হবে, সময়টা হচ্ছে 1 বছর। সুদ বলতে কি বোঝায়? যে সুদটা, যে 32 টাকাটা আমরা বেশি পেয়েছি, তাহলে এই 32 টাকাটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য কি, সুদ। আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, শর্ট কোশ্চেনের জন্য জিজ্ঞেস করে যে যে ব্যক্তি সংগঠনকে টাকা ধার দেয়, অর্থাৎ যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। মনে করো তুমি আমাকে টাকা ধার দিয়েছো, তাহলে তুমি কি হচ্ছে, তুমি হচ্ছে উত্তমর্ণ। আর যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে বলা হয়, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার নেয় তাকে বলে অধমর্ণ। মানে তুমি টাকা দিয়েছো, তাহলে কি হবে সেটা, যদি আমি ভালো করে লিখি, তুমি যদি টাকা দিয়ে থাকো তাহলে তুমি হচ্ছে কি, উত্তমর্ণ। উত্তমর্ণ। আর আমি মনে করো টাকাটা নিয়েছি, কে নিয়েছে টাকাটা, আমি, তাহলে আমি হচ্ছে কি, অধমর্ণ। অধমর্ণ। বুঝা গেল? তাহলে উত্তমর্ণ হচ্ছে তুমি টাকা দিয়েছো তাই তুমি উত্তমর্ণ, আর আমি টাকা নিয়েছি তাই আমি হচ্ছি অধমর্ণ। এখন লক্ষ্য করো যে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই অঙ্কগুলো কি করে করে তার একটা সাধারণ ফর্মুলা আছে, জেনারেল ফর্মুলা, সেটা আমরা শিখে নিতে পারি। দেখো, মূলত আমরা জানি যে কি হয়েছে না, তো আমরা একটা বেসিক যদি সাধারণ সমীকরণকে প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ একটা সমীকরণ বা একটা ইকুয়েশনের মাধ্যমে যদি আমরা সলভ করতে পারি ফর্মুলার মাধ্যমে, তাহলে কিন্তু এগুলো আমাদের জন্য সুবিধা হয়। যেমন হচ্ছে পি মানে হচ্ছে আসল বা মূলধন। কি হচ্ছে এটা, পি মানে আসল বা মূলধন। আর টি সমান হচ্ছে সময়। আর সময় সর্বদা কোথায় হতে হবে, বছরে হতে হবে। আর আই, আয়ের আগে আরেকটা জিনিস আছে রেট, এটা হচ্ছে সুদের হার। এটা হারটাই কি বলবো, সুদের হার। আর এটাকে সর্বদা পার্সেন্টেজ দেওয়া থাকে। এবং আয়ের অর্থ হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। আর লাস্ট আর একটা টার্ম হচ্ছে পি প্লাস আই, যেটাকে আমরা বলে থাকি সমূল সুদ, অথবা সুদে আসলে, সুদে আসলে। বোঝা গেল? তাহলে পি মানে হচ্ছে আসল বা মূলধন, টি মানে হচ্ছে সময়। তাহলে এখানে কী কী জিনিস লাগবে আমার, পি মানে হচ্ছে আসল বা মূলধন, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, এবং আয় হচ্ছে সুদ। এখন এইটার সাথে কি সম্পর্ক, এই চারটে জিনিস যে আমরা পেয়েছি, এই চারটে একে অপরের সাথে কী সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। লক্ষ্য করো, আমরা দেখছি আয় সমান হচ্ছে পি আর টি বাই 100।
এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অঙ্কগুলোকে সলভ করবো। যেমন ধরো কি লেখা আছে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে আমার মনে রাখতে হবে আই অর্থ কি, আই মানে হচ্ছে সুদের কথা বলা হয়েছে। পি কি বোঝানো হচ্ছে, পি মানে হচ্ছে আসল বা মূলধনের কথা। আর কি জন্য বলা হচ্ছে, আর মানে হচ্ছে সময়, সরি আর মানে কি হচ্ছে সুদের হার। আর টি বলতে কি বোঝানো হচ্ছে, টি হচ্ছে সময় বা বছর। হয়েছে? তাহলে এই ফর্মুলাটার ভিত্তি করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে অঙ্কগুলো করব। দেখো পি আর টি বাই 100 সমান আই। তাহলে এই যে ফর্মুলা, এই ক্ষেত্রে আমাদেরকে এখানে জানতে হবে। এবং আমি বলেছি পি সর্বদা কিসে হবে, টাকা হতে পারে, পয়সা হতে পারে, কোনো সমস্যা নেই। বাট আরটা আমাদের প্রশ্ন দেখে চিনব কি পার্সেন্টেজ থাকবে। আর টি এর ক্ষেত্রে যেখানে থাকুক না কেন আমাকে কোথায় নিয়ে যেতে হবে, বছরে নিয়ে আসতে হবে। আর সুদ যেটা হবে সেটা হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে কী বলা হয়েছে। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা পরিচালনা করার জন্য 12% সরল সুদ। তাহলে দেখো পার্সেন্টেজ যদি থাকে তাহলে সেটাকে আমরা কী বলে থাকি, সেটাকে আমরা আর বলে ডিনোট করব। তাহলে লিখে নিই আমরা, যেহেতু পার্সেন্টেজ দেওয়াই আছে এখানে। দেখো উত্তর যেভাবে লিখবো সেভাবে লিখে দিচ্ছি। এখানে সুদের হার আর সমান হচ্ছে 12%। তাহলে আমরা কি পেলাম, এখানে যেহেতু পার্সেন্টেজ রয়েছে আমরা দেখলাম পার্সেন্টেজ থাকলে সেটাকে কি বলবো, সুদের হার। নেক্সট আমরা দেখব যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা পরিচালনা করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে যত টাকা ধার নেওয়া হয়েছে ওটা কি হবে, ওটা হচ্ছে আসল বা মূলধন। আমরা এখান থেকে দেখে নেব আসল অথবা মূলধন, যে কোনো একটা বলতে পারি আমরা। এটাকে পি দিয়ে লিখবো কারণ প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন বা আসল। তো এখানে দেখতে পাচ্ছি এটা কত টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। এবার আমাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, কি আছে ভালো করে দেখো। এখানে বলছে কত বছরের কথা, 4 বছর। তা আমি বলেছি সময়টা কিসে দেওয়া থাকে, বছরে দেওয়া থাকে। তাহলে এটা কত হচ্ছে, সময় টি ইকুয়াল টু 4 বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আই ইকুয়াল টু কত। আই মানে কি, আই মানে হচ্ছে সুদটা কত, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এখন এটা যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে ভালো করে লক্ষ্য করো। তাহলে সুদ আই ইকুয়াল টু আমরা জানি পি আর টি বাই 100, এটাই তো। তাহলে এখানে দেখো পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু বলা হচ্ছে কত, 15,000। তাহলে উত্তর বসিয়ে দাও কত, উত্তরে বলতে ফর্মুলাতে বসিয়ে দাও। পি এর মান কত হলো 15,000। এবং আর এর মান কত দেওয়া আছে, আর এর মান হচ্ছে 12% ইন্টু 12। টি মানে হচ্ছে 4 বছর, টি হচ্ছে 4 বছর। আর নিচে কত ছিল, নিচে 100 ছিল। এখন যদি কাটাকাটি করে দেখো, ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য করে দুটো শূন্য কেটে গেল। পড়ে থাকলো কত, পড়ে থাকলো 150 গুণ 4 গুণ 12 হয়েছে। তাহলে 4×15 কত হয়, 60, মানে 600 গুণ 12, 4×12 6×12 72, দুটো শূন্য। এটা হচ্ছে টাকা। কীভাবে করলাম দেখো, 150 গুণ 4, তাহলে 4 শূন্য শূন্য, 4×5 20 শূন্য, আর থাকলো 2, 4 একে 4 আর 2 6। আবার একে যদি 12 দিয়ে গুণ করি কী হবে, 12 দিয়ে গুণ করলে 0 0 2 0, 6×2 12 গুণ 600। তাহলে এটা কত হচ্ছে 0,0,2,7। তার মানে হচ্ছে 7,200 টাকা। অতএব আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা বলতে পারি অতএব নির্ণেয়, আচ্ছা নির্ণেয় লিখবো না, আমরা নির্ণয়ের বদলে প্রশ্নে কী চেয়ে সেটা বলেছে। অর্থাৎ 4 বছর পরে ওই টাকা কত সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে 4 বছর পরে সুদ, অতএব 4 বছর পরে 7,200 টাকা সুদ দিতে হবে। 7,200 টাকা কী করতে হবে, সুদ দিতে হবে, সুদ দিতে হবে। ব্যাস, এটা কিন্তু রাফ ছিল, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা আমরা ফ্রেশ করে করলাম, এভাবেই কিন্তু সমস্ত অঙ্কগুলোকে আমার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই ছিল আজকের প্রথম অঙ্ক। আমরা পরবর্তীতে আরও অঙ্কগুলো করব। তো সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে থাকো তোমরা।